গুড আফটারনুন বন্ধুরা। অনেক দিন পর আবার এলাম, মানে একদিন পরে। কালকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আজকে একদিন পরে এলাম। তো একদিন ক্রীড়া জগতে, মানে আমাদের খেলা জগতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। সবার প্রথমে আমার সমস্ত দর্শক বন্ধুগণকে জানাই আজকে রথযাত্রার শুভেচ্ছা এবং আমার গুরুজনেদের জানাই আমার প্রণাম। আর আমাদের রথযাত্রার দিনেই আমাদের বাঙালিদের সর্বসেরা উৎসব দুর্গাপুজো শুভ সূচনা অনেক জায়গায় হয়ে গেছে। অলরেডি অনেক জায়গাতেই খুঁটি পুজো চালু হয়ে গেছে। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা এবং আগাম আমাদের শারদীয় উৎসবের শুভ সূচনা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম। তো এবার আসি ব্লগের কথায়। এবার আমার আজকে একটা প্রশ্ন দর্শক বন্ধুদের কাছে, যে আমাদের ক্রীড়া জগতে একটা কথা খুব আমরা শুনি, জায়ান্ট কিলার, জায়ান্ট কিলার। হেভিওয়েট টিমটা তো ঠিক আছে, কিন্তু জায়ান্ট কিলার কিন্তু বিগত যদি আমরা 4-5 বছরের যদি আমরা ফুটবল বলো ক্রিকেট বলো যে কোনো টুর্নামেন্টে যদি স্ট্যাটিস্টিক্যালভাবে যদি অ্যানালিসিস করি, তাহলে কি আর আদৌ আর জায়ান্ট কিলার কথাটা কি যুক্তিযুক্ত? কারণ আমার মনে হয় এখন জায়ান্ট কিলার বলে কিছু হয় না। প্রত্যেকটা টিম আস্তে আস্তে নিজেদের সেই লেভেলে নিয়ে চলে গেছে। আজকে দেখো কোন দিন কোন প্লেয়ার বা কোন টিম কী খেলে দেবে কেউ বলতে পারে না। আর আজকের দিনে কেউ মানে একচ্ছত্রভাবে বিশ্ব চ্যাম্পিয়নের সেই তকমাটা ধরে রাখতে পারে না। আগে যেমন কী হতো, যে কোনো ফুটবলে হোক বা ক্রিকেটে হোক বা যে কোনো ক্রীড়া জগতে যে কোনো স্পোর্টস ফিল্ডেই হোক, টেনিসে হোক আমরা দেখতাম, বা হকিতে হোক, যে যে কোনো একটা টিম মানে একবার যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় বা যদি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদি অলিম্পিক্সে যদি সে গোল্ড জিতে, তো পরপর সেই ধারাবাহিকতা নেক্সট 4 বছর 8 বছর 12 বছর অবধি আমি দেখতাম বজায় থাকতো। কিন্তু আজকের দিনে কিন্তু সেই জিনিসটা আর এখন আর নেই। এখন যে নকআউটে যে কোনো টিম যে ভালো খেলে দেবে সেই কিন্তু পরবর্তী রাউন্ডে এগিয়ে যেতে পারে। তো সুতরাং ছোটো টিমের কাছেও কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা বা কোনো সেরা শিরোপা পাওয়াটাও কোনো বিশাল বড় জায়ান্ট কিলার বা কোনো অত্যাশ্চর্য ব্যাপার না। তেমনি বড় টিমকে তার নিজের সেই নাম ধরে রাখতে গেল তার আগের থেকে অনেক 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 বেশি পরিমাণ তাদের ট্যাকটিক্স বলো, খেলার ধরনে বলো, অনেক কিছুই চেঞ্জ না করলে তো আগামী দিনে তাদের হেভিওয়েট তকমাতা ধরে রাখাটা অতটা সোজা না। যাই হোক, তো শুরু করি সে ক্রিকেট দিয়ে এবং আমাদের ভারতবর্ষকে দিয়ে, আমাদের টিম ইন্ডিয়াকে দিয়ে। আমরা সবাই জানি টিম ইন্ডিয়া এখন জিম্বাবুয়ে ট্যুরে গেছে। তো কালকে সেই ট্যুরের ফার্স্ট টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানেই যেমন আমরা ধরা যায় 115 রান করেছিল জিম্বাবুয়ে 9 উইকেটে। তো সেখানে ম্যাডারে 21 রান, রেজা 17, বেনেট 22, আর মেয়ার্সের 23 রান এবং লাস্টে উইকেট কিপার ম্যান্ডারের একটা ভাইটাল 29 রানের উপর ভর দিয়ে 9 উইকেটে 115 রান করেছিল। রবি বিষ্ণু অসাধারণ তার বোলিং পারফরমেন্স, যেমন আইপিএলে দেখিয়েছে। 4 ওভারে 2 মেডেন 13 রান দিয়ে চারখানা উইকেট দখল করেছিল। ওয়াশিংটন সুন্দরও 4 ওভারে 29 রান দিয়ে একটি উইকেট দখল করে 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট দখল করেছে। আবেশ খান একটি উইকেট দখল করেছিল 29 রান দিয়ে এবং 16 রানে একটি উইকেট দখল করেছিল বাংলার পেসার মুকেশ কুমার। এই অবধি সবাই ভেবেছিল যে জিম্বাবুয়ে 9 উইকেটে 115 রান ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। তো ইন্ডিয়া যতই বি টিম পাঠাক, কারণ এই টিমগুলোই মানে সমসাময়িক ইন্ডিয়ার আইপিএলে যেসব স্টার বা ঘরোয়া ক্রিকেটে যেসব স্টার আমরা দেখি, তারাও সমসাময়িকভাবে যদি মানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জায়গায় সেখানে অন্তত যে কোনো একটা টিম সেমিফাইনালে ভারতীয় মেন দলের সঙ্গে খেলার যথোপযুক্ত সেই টিম। সেখানে প্রথমে অভিষেক শর্মা, যেখানে অভিষেক শর্মার আমরা পাওয়ার হিটিং এবং স্পিন বোলিংয়ে অসাধারণ নিদর্শন আমরা দেখেছিলাম আইপিএলে। সে একেবারেই ব্যর্থ, 2 বল না 3 বল খেলে 0 রানে আউট হয়েছে। এরপর আস্তে আস্তে একের পর এক উইকেটের পতন। 2 অঙ্কের রান পর্যন্ত পেয়েছে অধিনায়ক শুভমান গিল, এই সিরিজের অধিনায়ক শুভমান গিল 25 বলে 30 রান। ঋতুরাজ গাইকোয়াড়ও কিছু করতে পারল না। রিয়ান পরাগ এতদিন ধরে ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে ভালো পারফরমেন্সের দৌলতে এই ট্যুরে চান্স পেয়েছিল, তো তিনিও সেরকম কিছু করতে পারেনি। অবশ্য আমাদের আশা, ঠিক আছে, একটা ম্যাচ তো আগামী দিনে আরও ভালো পারফরমেন্স তার থেকে দেখাইতেই পারে। জাতীয় দলে ঢুকেই হঠাৎ করে মানে ভালো পারফরমেন্স শুরুতেই করাটা খুবই কঠিন ব্যাপার এবং একটা আন্তর্জাতিক আঙিনা বরাবরই আলাদা হয়। সে যতই সেই টিমটার নাম জিম্বাবুয়েই হোক না কেন, মনে রাখতে হবে জিম্বাবুয়ে আগের ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল। তো ভারতীয় দল শেষ করে 102 রানে 19 ওভারে 4 বলে। তো অ্যাজ ইউজুয়াল জিম্বাবুয়ে স্টার সিকান্দার রেজা 3টে উইকেট দখল করেছে। মোটামুটি 3টে উইকেট তিনি দখল করেছেন 3 ওভারে 16 রান, 4 ওভারে 25 রান দিয়ে।
এছাড়া তারা করেছে 3 ওভারে 16 রান দিয়ে 3টি উইকেট দখল করেছে। এছাড়া প্রত্যেকে একটি করে উইকেট দখল করেছে। বেনেট একটি ওভারই বল করেছে, একটা ওভারই মেডেন, তারপর চোটের জন্য বাইরে চলে যায়, সেও একটা উইকেট দখল করেছে। মুজার আম্বানি সেও একটা উইকেট দখল করেছে। জং ওয়ে সেও একটা উইকেট দখল করেছে। এটা গেল তো ক্রিকেটের কথা। এইবারে আসি ফুটবলের কথায়। ফুটবলে আর কি বলবো, চমকই চমক। চমক বলবো না, মানে নকআউটে সেরাদের সঙ্গে লড়াই হলে যে সেরা হয় সেই একমাত্র তার পরের রাউন্ডে অ্যাডভান্স হয়। তো সেটাই হয়েছে। তো সেখানে চমকের কোনো জায়গাই নেই। যেমন প্রথম কোয়ার্টার ফাইনাল ইউরো কাপের, সেটা হয়েছিল আমাদের স্পেন ভার্সেস জার্মানি। প্রথম হাফ 0-0, তারপরে হাফের শুরুতে 51 মিনিটে ওলোমোর গোলে এগিয়ে গেল হচ্ছে স্পেন। সেখানে ওলোমোর গোলে এগিয়ে গেল হচ্ছে স্পেন 51 মিনিটে। সবাই ভাবলো স্পেন এবারের মতো ম্যাচটা জিতে বেরিয়ে যাচ্ছে, এবং একদম 90 মিনিটের একদম দ্বার প্রান্তে সেখানে উইটসের গোলে একটা অসাধারণ একটা উইটসের গোল, এটা পোস্টে লেগে প্রতিহত হয়ে গোলটা মানে বলটা যেখানে ঢুকে গেল সেখানে 1-1 গোলে ড্র করলো। এর আগেও একটা শট জার্মানির পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। তো তখন ভেবেছিলাম 90 মিনিটের মধ্যে খেলা শেষ, অনেক ক্রীড়াপ্রেমী ভেবেছিল। তারপরে সে চিরাচরিত জার্মান ঝাঁজের দ্বারা আক্রমণের খেলা হচ্ছিল, কিন্তু স্পেন এইবারেও, আমি আগেও বলেছিলাম যে স্পেনের খেলাটার একটা অ্যাটাকের সঙ্গে ডিফেন্সের সুন্দর একটা সংমিশ্রণ, এবং মিডফিল্ডের যোগসাজেশটা একটা অনবদ্য যোগসাজেশ, সুন্দর একটা যোগসাজেশ, যে এত সুন্দর ডিফেন্সের মধ্যেখানে 118 মিনিটের মাঝামাঝি সংযোজিত সময় সবাই ভাবলো যে স্পেন ইজিলি ম্যাচ পার করে দিল। স্পেন মোটামুটি খেলাটা টাই ব্রেকারের দিকে যাচ্ছে, মানে টাই ব্রেকারে এবার তুল্যমূল্য লড়াই হবে। আবার আমরা হয়তো জার্মানির সমর্থকরা ভেবেছিল ম্যানুয়েল নয়ারের সে অনবদ্য গোলকিপিং দক্ষতা দেখাবে, কিন্তু সেখানে একটা অনবদ্য একটা সেট পিস থেকে ডিফেন্ডার মেরিনোর করা 118 মিনিটের মাঝামাঝি করা গোলে ওই যে 2-1 হয়ে গেল, আর জার্মানির পক্ষে ফেরা সম্ভব হয়নি। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যান্টনি রুডিগার সেখানে কিন্তু মেরিনোকে ফাঁকা ছেড়ে দিয়েছিল। যথেষ্ট ভালো হেডার সত্ত্বেও সেও কিন্তু একখানা মেরিনোর সঙ্গে ট্রাই করে কিন্তু একটা হেডার দিয়ে আরামসে বলটা হয়তো একটা চ্যালেঞ্জিং পজিশন রাখতে পারতো। যাই হোক, স্পেন যোগ্য দল হিসেবে জিতল, এবং টনি ক্রুজের বিদায়ী মঞ্চ সেখানেই ঠিক হয়ে গেল। তাকে আর অ্যাডভান্স আমরা সেমিফাইনালও দেখতে পেলাম না, ফাইনালও দেখতে পেলাম না। হয়তো টনি ক্রুজও নিজেও চেয়েছিল যে এত তাড়াতাড়ি ঘরের মাঠে না বিদায়ের নেওয়াটাই সেও চেয়েছিল যে মানে অন্তত ফাইনাল নাহলে সেমিফাইনাল অবধি তো আগে যাই। হলো না। আসলে মানুষের কি হয়, সারা জীবনে সব কিছু শেষটা মানে অধরা মাধুরীর মতনই থেকে যায়। যেমন হলো আরেক গ্রেট CR7-এর সঙ্গে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পুরো ম্যাচে পর্তুগাল ফ্রান্সের খেলায় পর্তুগাল পরের ম্যাচে এক আধিপত্য নিয়ে কন্টিনিউ অ্যাটাক করে গেল, তা সত্ত্বেও গোল মুখ খুলতে পারলো না, এবং খেলা তারপর চলে গেল সংযোজিত সময়। তো খেলা সেই 0-0-তে শেষ হলো। রবার্টো মার্টিনেজ দুটো চেঞ্জে করে 2-3টে চেঞ্জ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য চেঞ্জ যেটা হয়েছিল বার্নার্ডো সিলভা ব্রুনো ফার্নান্ডেজের চেঞ্জটা, আমার মনে হয় ওটা অনেকটা ভাইটাল হয়ে গেছিলো। তারপর চলে গেল সেই টাই ব্রেকারে সেই জোয়াও ফিলিক্সের যখন শটটা পোস্টে লেগে গেল পর্তুগালের, তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করা গোল, সেখানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখ মুখ অভিব্যক্তি বলে দিল ইউরোর অভিযান এবারের মতন তো শেষ, এবং তার কাছেও শেষ। আর ভবিষ্যতে আমরা ইউরোতে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে পাবো না। আরেকটা নক্ষত্রের পতন, কিন্তু আরেকটা উদীয়মান নক্ষত্র কিলিয়ান এমবাপ্পের সূচনা হলো, এবং সে তার আইডলকে কুর্নিশ জানাতে দ্বিধাবোধ করেনি। যথেষ্ট এখানেও ঠিক ফ্রান্সও যোগ্য দল হিসেবে উঠেছে, কিন্তু টাই ব্রেকারে কিছুটা ভাগ্যের ব্যাপার, এবং ভাগ্য সাহসীদেরই সাথে থাকে, চ্যাম্পিয়ন্সদের সঙ্গে থাকে। দেখা যাক সে চ্যাম্পিয়ন্সের খাতায় ফ্রান্স শেষ করে কিনা। কালকের ম্যাচও ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের ম্যাচ ভীষণই সুন্দর ম্যাচ হয়েছে, খুবই রোমাঞ্চক ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ। প্রথমে সুইজারল্যান্ড এমবোলোর গোলে 75 মিনিটে এগিয়ে গেছিল, কিন্তু সেই লিডটা বেশিক্ষণ হয়নি, ক্ষণস্থায়ী হয়েছিল। 80 মিনিটে জ্যাকার গোলে সমতা ফিরিয়ে দিল ইংল্যান্ড। এরপর খেলা নির্ধারিত সময় পেরিয়ে পুরো এক্সট্রা টাইম কমপ্লিট করে পেনাল্টি শ্যুটআউটে গেল। পেনাল্টি শ্যুটআউটে ইংল্যান্ডের পাঁচটা গোলই করলো, আর সুইজারল্যান্ডের একটা পেনাল্টি মিস হয়েছে। আর শেষ পেনাল্টিটা নেওয়ার যেহেতু আর দরকার পড়েনি, যেহেতু ইংল্যান্ড 5টা গোল আগে করে দিয়েছে, ফার্স্টে যেহেতু পেনাল্টি পেয়েছিল, তো 5-3 গোলে জিতে গেল।
তারপরে শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড আর টার্কির মধ্যে একটা খুবই সুন্দর ম্যাচ, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণমূলক ম্যাচ, এবং টার্কি পুরো টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলে এসছে এবং নেদারল্যান্ড বলে এক পাও পেছনে ছাড়েনি এবং সে টার্কি 35 মিনিটে আকায়েদিনের গোলে এগিয়ে গেছিলো। এরপরে নেদারল্যান্ডস পিছিয়ে পড়ে একটা 6 মিনিটের একটা মারাত্মক স্পেল সেখানে ডি ভার্জিল 70 মিনিটে করা গোলে সমতা ফেরালো এবং 76 মিনিটে এবং একটি পেনাল্টি না, সেটা ওন গোল হয়েছে। ওন গোল যেটা হয়েছে সেটা হচ্ছে মাল্ডারের পায়ে লেগে বলটা হয়েছিল, কিন্তু অ্যাটাকটা যেটা হয়েছিল সেখানে নেদারল্যান্ডসেরই আমি ভেবেছিলাম গোলটা হবে, কিন্তু লাস্ট ওটা ওন গোলে কনভার্ট হলো। এরপর আর টার্কি সমতায় ফেরাতে পারেনি এবং এখানে কিওয়ালড্রাম শেষ মিনিটে রেড কার্ড থেকে মাঠ ছেড়ে দিল। তাতে লাভ কিছু নেই, কারণ ইউরো কাপের মতন বিদায় হয়ে গেল টার্কির। আর স্পেন কারভাজাল একদম অতিরিক্ত সময় লাস্ট মিনিটে রেড কার্ড দেখে নিল। সেমিফাইনাল লাইন আপ দাঁড়ালো, একদিকে স্পেন বনাম ফ্রান্স 10 জুলাই রাত 12:30টায়, আরেকদিকে হচ্ছে 11 জুলাই রাত 12:30টার সময় আমরা দেখতে পাবো হচ্ছে ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড। তো 4টে দলই যোগ্য দল, চ্যাম্পিয়ন তো সেই হবে, সেদিনের নার্ভ আর লাক সেদিন যার একটু ফেভার করবে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হাড্ডাহাড্ডি সেমিফাইনাল অপেক্ষা করলাম। আরেকটা নক্ষত্র পতন যেটা হয়েছে হেভিওয়েট টিমের পতন, কিন্তু এবং সেটাও একটা যথেষ্ট আরেকটা হেভিওয়েট টিমের কাছে, সেটা হলো ব্রাজিলের পতন। আজকে সকালে উঠে সমগ্র ক্রীড়াপ্রেমীর মতো ব্রাজিলের ক্রীড়াপ্রেমী এবং অনেক নিউট্রাল ক্রীড়াপ্রেমীরাও অবাক আর হতবাক এবং দুঃখিত। ব্রাজিল 90 মিনিটে নির্ধারিত সময় 0-0 উরুগুয়ের সঙ্গে ম্যাচ ড্র রাখার পরে অতিরিক্ত সময় পেনাল্টি টাইমে 4-2 গোলে পরাজিত হলো। এবারের মতো কোপা আমেরিকার বিদায় তাদেরও হয়ে গেল। সেমিফাইনাল লাইন আপে উল্লেখযোগ্য টিম হচ্ছে কানাডা, যেখানে আমার যতদূর মনে হয় তারা ভেনেজুয়েলা ইকুয়েডরকে হারিয়ে উঠেছে। তো একদিকে লাইন আপ হচ্ছে আর্জেন্টিনা বনাম কানাডা, সেটা হচ্ছে গিয়ে মোস্ট অনলি 11 জুলাই সকাল 6:30টার সময়, আর 12 জুলাই সকাল 6:30টার সময় কলম্বিয়া বনাম উরুগুয়ে, তারা পানামা একটা খুবই ভালো টিম, যারা নতুন টিম, যারা উঠে গেছিলো হচ্ছে কোয়ার্টার ফাইনালে, কিন্তু এবারে কলম্বিয়ার অভিজ্ঞতার কাছে তারা ধরে রাখতে পারলো না এবং 5 গোলে পর্যদুষ্ট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও পানামার পারফরমেন্স যথেষ্ট প্রশংসার দাবি রাখে। যাই হোক, তো এখানেই হলো এখনের মতন এই স্পোর্টস ব্লগের রীতি। এবং তোমরা বন্ধুরা বলো যে তোমরা কি আরও বিস্তারিত ডিটেলস স্পোর্টস ব্লগের দিকে যেতে চাও, নিউজ কি তোমরা কি সেটা শুনতে ভালোবাসছো এবং শুনতে চাও? যদি চাও তো তাহলে বলবো, আমি সেই ডিটেলস তার উপরে কাজ করতে চাই। এবং এছাড়া আমি কালকে একটা সেমিনারে গেছিলাম, সেই সেমিনারটা রিলেটেড হচ্ছে আপনার সোলার প্যানেলের সঙ্গে, যেটা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনে যে হারে আমাদের তাপমাত্রা পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশেষ করে বিগত 25 বছরে গড় তাপমাত্রা বেড়ে গেছে প্রায় 1.5 ডিগ্রি মতন, এবং নেক্সট 50 বছরে এটা 4 ডিগ্রি অবধি চলে যেতে পারে। তার জন্য সবুজায়নের দরকার, এবং যে হারে তাপমাত্রা বাড়ছে সে হারে এসি এবং ইলেকট্রিকের কনজামশনও আমাদের অনেক বেশি বাড়ছে। এছাড়া আমাদের নিত্যনৈমিত্তিক জগতে ইলেকট্রিকের যে হারে কনজামশন বাড়ছে, তার সঙ্গে ইলেকট্রিক বিলও, এবং ইলেকট্রিক বিলটা আমাদের মেনটেন করাটাও একটা অনেক বড় আগামী দিনে চ্যালেঞ্জিং বিষয়। তো সেই ইলেকট্রিক বিল যদি আপনারা যদি মেনটেন করতে চান, তার জন্য সোলার প্যানেলের চেয়ে অসাধারণ বিকল্প কিছু নেই। এবং WBCDCL থেকে অলরেডি সোলার প্যানেলের জন্য 20% করে অলরেডি সাবসিডি দিতে শুরু করে দিয়েছে। তো আপনারা যারা বন্ধুরা এটার জন্য যারা ইন্টারেস্টেড থাকবেন, তারা আপনি আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, আমি আপনার সঙ্গে কনসাল্ট করে আপনাদের সঙ্গে একটা কনসাল্টিং ভিজিট আমরা অবশ্যই অ্যারেঞ্জ করে আপনাকে এই ব্যাপারে বিশদও বোঝাবো। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা বলবেন। ফলোয়ার্সরা আপনারা আরও ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাহলে জানবেন যে আমিও এগোতে পারবো এবং আপনাদের আরও নিত্য নতুন বিষয় পরিবেশন করতে পারবো, এবং আপনাদের দৌলতে আমি হয়তো আপনাদের আরও সুন্দর বিস্তারিতভাবে আরও অনেক কিছু বিষয় এবং তার সঙ্গে সঙ্গে এরকমভাবে স্পোর্টসের আপডেট আমি দিতে পারবো, এবং সেটা অনেকটাই আকর্ষণীয়ভাবে এবং সেটা আপ টু ডেট। এভাবে আমাকে হেল্প করুন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।